নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আসো আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা পড়ি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরমাণুর আকার ও আয়নীকরণ শক্তি। তো গত ক্লাসের পড়াটি আমরা একটু জেনে নেই। তোমাদের স্মরণ আছে আমরা গত ক্লাসে কি বিষয় পড়িয়েছিলাম? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো আসো গত ক্লাসের পড়াটি কিছুটা মূল্যায়ন করি। দেখো, সোডিয়াম লিখে ফেলো তোমরা। সোডিয়ামের পর্যায় এবং সোডিয়ামের গ্রুপ, এবং মিলিয়ে নাও সোডিয়াম একটি তৃতীয় পর্যায়ের মৌল এবং গ্রুপ হচ্ছে প্রথম বা এক। ফসফরাসের পর্যায় এবং গ্রুপ কত লিখে ফেলো শিক্ষার্থীরা খুব দ্রুত, এবং মিলিয়ে নাও। ফসফরাস হচ্ছে একটি তৃতীয় পর্যায়ের মৌল এবং এর গ্রুপ হচ্ছে 15। অতঃপর কপার, যার পারমাণবিক সংখ্যা হলো 29, তাহলে এর পর্যায় এবং গ্রুপ কত লিখো। কপার এর পর্যায় হলো, এটি একটি চতুর্থ পর্যায়ের মৌল এবং এটি হচ্ছে 11 নং গ্রুপের মৌল। তাহলে আমরা সঠিকভাবে গত লেসনটি পড়ে ফেললাম। আর যাদের গত লেসনটি সঠিকভাবে পড়া হয়নি তারা গত লেসনটি আরেকবার দেখে নিবে এবং সঠিকভাবে বুঝে নিবে। আজকের লেসনের জন্য আমরা একটি পর্যায় সারণী দেখতে পাচ্ছি। এই পর্যায় সারণীতেই আমরা দেখব পরমাণুর আকার কিভাবে পরিবর্তিত হয় এবং আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তাহলে আজকের প্রথম বিষয়টি হচ্ছে পরমাণুর আকার। আমরা দেখে নেই পরমাণুর আকার থেকে আমরা কি কি জানব। আজকের লেসনটি আমরা সঠিকভাবে শুনলে বুঝলে যে বিষয়গুলো আমরা জানতে পারবো তা হলো, একটি পর্যায়ে পরমাণুর আকারের কি পরিবর্তন ঘটে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় নাকি বড় হয়। একটি গ্রুপে পরমাণুর আকারের কি পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার ছোট হয় নাকি বড় হয়। অতঃপর আকারের এই পরিবর্তনের কারণ কি, অর্থাৎ আকার যদি ছোট হয় তার কারণ কি, অথবা আকার যদি বড় হয় তারই বা কারণ কি। তাহলে পরমাণুর আকার সম্পর্কে এই তিনটি বিষয় আসো আমরা ধীরে ধীরে জেনে নেই। আমরা ছোট একটি পর্যায় সারণী দেখতে পাচ্ছি যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় দেয়া আছে। লক্ষ্য করো, প্রথম পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত, এবং তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত। তাহলে আমরা জানি যে পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে গেলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় বা হ্রাস পায়। লক্ষ্য করো, দ্বিতীয় পর্যায় যেটি শুরু হয়েছে লিথিয়াম দিয়ে এবং শেষ হয়েছে নিয়ন দিয়ে। তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন, ক্রমান্বয়ে যখন ডানে যাব পরমাণুর আকার হ্রাস পাবে। তাহলে বলো তো, এই পর্যায়ের মধ্যে সবচেয়ে বড় মৌলটি কোনটি? নিশ্চয়ই লিথিয়াম হচ্ছে সবচেয়ে বড় মৌল, এবং সবচেয়ে ছোট মৌলটি কোনটি? নিয়ন হচ্ছে সবচেয়ে ছোট মৌল। ছবিটির দিকে তাকাও, লক্ষ্য করো, বামে সবচেয়ে বড় মৌল, অতঃপর ছোট, অতঃপর ছোট, অতঃপর ছোট। বাম থেকে ডানে গেলে আকার ছোট হচ্ছে, বাম থেকে ডানে গেলে আকার ছোট হচ্ছে, বাম থেকে ডানে গেলে আকার
ছোট হচ্ছে। আবার যদি কোনো গ্রুপে উপর থেকে নিচে যায় তাহলে পরমাণুর আকারের কি পরিবর্তন ঘটে? পরমাণুর আকার বৃদ্ধি পায়। কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় বা বড় হয়। লক্ষ্য করো, প্রথম গ্রুপের মৌল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে শিক্ষার্থীরা বলো, হাইড্রোজেন বড় নাকি লিথিয়াম বড়? উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, বড় হয়, অর্থাৎ লিথিয়াম বড়। লিথিয়ামের চেয়ে সোডিয়াম বড়, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম বড়, এভাবে করে সবচেয়ে বড় হলো ফ্রান্সিয়াম। তাহলে একই গ্রুপে যত নিচে যাব মৌলের আকার তত বাড়তে থাকবে। তাহলে ওই গ্রুপের প্রথম মৌলটি হচ্ছে সবচেয়ে ছোট এবং সর্বশেষ মৌলটি হচ্ছে সবচেয়ে বড়। আবার ছবিটির দিকে লক্ষ্য করো, একই গ্রুপে উপর থেকে নিচে যাচ্ছি, পরমাণুর আকার বড় হয়ে যাচ্ছে, ছোট বড় আরও বড়, ছোট বড় আরও বড়, ছোট বড় আরও বড়, ছোট বড় আরও বড়। তার মানে একটি গ্রুপের প্রথম মৌলটি হচ্ছে সবচেয়ে ছোট এবং শেষ মৌলটি হচ্ছে সবচেয়ে বড়, এবং উপর থেকে যত নিচের দিকে যাব মৌলের আকার তত বড় হতে থাকবে। একটি গ্রুপের সবচেয়ে উপরের মৌলটি সবচেয়ে ছোট, সবচেয়ে নিচের মৌলটি সবচেয়ে বড়, এভাবে করে উপর থেকে যত নিচের দিকে যাব মৌলের আকার তত বড় হতে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, মানে লিথিয়াম সবচেয়ে বড় এবং নিয়ন হচ্ছে সবচেয়ে ছোট। আবার একটি পর্যায় সারণীর একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, অর্থাৎ হাইড্রোজেন সবচেয়ে বড় এবং ফ্রান্সিয়াম হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে ছোট এবং ফ্রান্সিয়াম হলো সবচেয়ে বড়, অর্থাৎ গ্রুপের প্রথম মৌলটি সবচেয়ে ছোট এবং শেষ মৌলটি সবচেয়ে বড়। তাহলে শিক্ষার্থীরা, পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কেন? খুবই যৌক্তিক একটি কোশ্চেন যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হবে কেন। আসো আমরা এই কেনর উত্তরটি ধীরে ধীরে জেনে নেই। লক্ষ্য করো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে প্রতি ধাপে একটি প্রোটন ও একটি নিউট্রন ও একটি ইলেকট্রন বৃদ্ধি পায়। আবার বলছি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে প্রতি ধাপে নিউক্লিয়াসে একটি প্রোটন বৃদ্ধি পায় এবং শক্তি স্তরে একটি ইলেকট্রন বৃদ্ধি পায়। আমরা জানি প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, অর্থাৎ তাই নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, আর এই আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায়। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে প্রতি ধাপে নিউক্লিয়াসে একটি প্রোটন বৃদ্ধি পায় ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং শক্তি স্তরে একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বৃদ্ধি পায়। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, আর এজন্য পরমাণুর আকার ছোট হয়ে যায়। তাহলে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, বাম থেকে যত ডানে যাব নিউক্লিয়াসে একটি প্রোটন বাড়বে, শক্তি স্তরে একটি ইলেকট্রন বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা ছবিটির দিকে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম, যার নিউক্লিয়াসে 3টি প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং শক্তি স্তরে 3টি ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করছে। লিথিয়াম থেকে যখন আমরা বেরিলিয়ামে যাচ্ছি তখন একটি প্রোটন বেড়ে গেল, 3 থেকে 4 হয়ে গেল, আবার একটি ইলেকট্রনও বেড়ে গেল, 3 থেকে 4 হয়ে গেল। তাহলে ধনাত্মকতা এবং ঋণাত্মকতা উভয়টিই বৃদ্ধি পেয়েছে, তাহলে আকর্ষণও বৃদ্ধি পাবে।
আর আকর্ষণ বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করো লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম একটু ছোট হয়ে গিয়েছে। অতঃপর বেরিলিয়াম থেকে যখন বোরনে আসলাম, প্রোটন আরও একটি বেড়ে গেল, ইলেকট্রন আরও একটি বেড়ে গেল, আকর্ষণ আরও বেড়ে গেল, ফলে আকার আরেকটু ছোট হয়ে গেল। এভাবে করে যতই ডানে যাচ্ছি একটি করে প্রোটন এবং একটি করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, আকর্ষণ বাড়ছে এবং পরমাণুর আকার ছোট হয়ে আসছে। তাহলে নিয়ন হচ্ছে সবচেয়ে ছোট আর লিথিয়াম হচ্ছে সবচেয়ে বড়। পর্যায় সারণীর একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কেন? আমরা জানি যে পর্যায় সারণীর একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, কিন্তু কেন বৃদ্ধি পায় আসো সেটিও আমরা জানি। লক্ষ্য করো, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রতি ধাপে একটি শক্তি স্তর বৃদ্ধি পায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রতি ধাপে একটি শক্তি স্তর বেড়ে যায় বা বৃদ্ধি পায়, তাই পরমাণুর আকার বেড়ে যায়। লক্ষ্য করো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম প্রথম গ্রুপের মৌল। উপর থেকে নিচে যাচ্ছি, তাহলে উপর থেকে নিচে গেলে লক্ষ্য করো হাইড্রোজেনের শক্তি স্তর একটি, লিথিয়ামের শক্তি স্তর দুটি, দ্বিতীয় পর্যায়। আর যেহেতু লিথিয়ামের শক্তি স্তর হাইড্রোজেনের শক্তি স্তরের চেয়ে একটি বেশি, প্রতি ধাপে একটি শক্তি স্তর বেড়ে যায়, তাই হাইড্রোজেনের চেয়ে লিথিয়াম বড়। তাহলে সোডিয়ামের শক্তি স্তর কতটি? তিনটি, আরও বড়। পটাশিয়ামের শক্তি স্তর চারটি, আরও বড়। তাহলে এভাবে করে হাইড্রোজেন থেকে আমরা ফ্রান্সিয়ামের দিকে গেলে একটি করে শক্তি স্তর বৃদ্ধি পাবে, আর এই একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায় বলে পরমাণুর আকার বেড়ে যায়। এবার আমরা জানব আয়নীকরণ শক্তি সম্পর্কে। তাহলে আয়নীকরণ শক্তি সম্পর্কে আমরা কি কি জানব এটা একটু জেনে নেই। আয়নীকরণ শক্তি কি বা আয়নীকরণ শক্তি কাকে বলে? আমরা জানব একটি পর্যায়ে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন ঘটে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? একটি গ্রুপে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন ঘটে, অর্থাৎ আয়নীকরণ শক্তি একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে মৌলের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এবং আয়নীকরণ শক্তির এই পরিবর্তনের কারণ কি আমরা ধীরে ধীরে জেনে নেই। প্রথমে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে এটি জানি। লক্ষ্য করো, এক মোল কোনো গ্যাসীয় মৌলের সর্ববহিস্থ শক্তিস্তর হতে এক মোল ইলেকট্রনকে অপসারণ করে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। ছবিটির দিকে লক্ষ্য করো, মনে করো এটি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু, এর বহিস্থ শেলে এক মোল ইলেকট্রন রয়েছে। এই এক মোল ইলেকট্রন অপসারণ করে অসীম দূরত্বে চলে যাবে। তাহলে এক মোল ইলেকট্রনকে অপসারণ করে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে, অর্থাৎ যে পরিমাণ শক্তি দরকার হবে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। আবার বলছি, এক মোল কোনো গ্যাসীয় মৌলের সর্ববহিস্থ শক্তিস্তর হতে এক মোল ইলেকট্রনকে অপসারণ করে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। শিক্ষার্থীরা, সংজ্ঞা তো জানলাম, এখন আমরা জানব যে পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে। আসো আমরা ধীরে ধীরে তা জেনে নেই। বলতো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বড় হয় নাকি ছোট হয়? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, আমরা একটু আগেই জেনে নিলাম। লক্ষ্য করো ছবিটির দিকে, বাম থেকে ডানে যাচ্ছি, পরমাণুর আকার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় কেন?
একটু আগেই আমরা পড়িয়েছিলাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, কারণ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল বৃদ্ধি পায়। তোমরা জানো যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জড আর শক্তিস্তর হচ্ছে ঋণাত্মক চার্জড অর্থাৎ ইলেকট্রন, ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বল এটি বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল বৃদ্ধি পায় বলে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি প্রয়োজন হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যত বাম থেকে ডানে যাচ্ছি পরমাণুর আকারটি ছোট হয়ে যাচ্ছে, আর পরমাণুর আকারটি ছোট হয়ে যাওয়ার কারণ হলো নিউক্লিয়াসের সাথে শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ বল বেড়ে যায়, আর এই আকর্ষণ বল বেড়ে যায় বলে ওই ইলেকট্রনকে অপসারণ করতে শক্তি বেশি প্রয়োজন হয়, আর শক্তি বেশি প্রয়োজন হয় বলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। শিক্ষার্থীরা, এ কারণেই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। লক্ষ্য করো, দ্বিতীয় পর্যায় লিথিয়াম থেকে শুরু হয়ে নিয়ন পর্যন্ত। তাহলে বাম থেকে যত ডানে যাব মৌলের আকার ছোট হচ্ছে, সাথে সাথে আয়নীকরণ শক্তিও বেড়ে যাচ্ছে। তার মানে একটি নির্দিষ্ট পর্যায়ের সবচেয়ে বামের মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম এবং সবচেয়ে ডানের মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আবার ছবিটির দিকে লক্ষ্য করো, বামের মৌলটি বড়, তাই আকর্ষণ বল কম। ডানের মৌলটি ছোট, আকর্ষণ বল বেশি। আকর্ষণ বল বেশি বলে এর আয়নীকরণ শক্তিও সবচেয়ে বেশি। এবার আমরা জানব একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে। আসো আমরা এই প্রশ্নের উত্তরটিও জেনে নেই। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আমরা জানলাম একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় বা কমে যায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়। আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়, কারণ হলো একটি করে শক্তি স্তর বেড়ে যায়। পরমাণুর আকার বড় হলে নিউক্লিয়াসের সাথে বহিস্থ শেলের ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বল কমে যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরমাণুর আকার বড় হলে নিউক্লিয়াসের সাথে বহিস্থ শেলের ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বল কমে যায়। ফলে বহিস্থ শেলের ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তি কমে যায়। এ কারণে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আমরা জানলাম যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, প্রথম গ্রুপ যা হাইড্রোজেন দিয়ে শুরু আর ফ্রান্সিয়াম দিয়ে শেষ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, হাইড্রোজেন ছোট, লিথিয়াম একটি শক্তি স্তর বেড়ে গেছে তাই বড়, সোডিয়াম আরও বড়, পটাশিয়াম আরও বড়। তাই হাইড্রোজেন যেহেতু ছোট, আকর্ষণ বেশি, লিথিয়াম বড়, আকর্ষণ কম, সোডিয়াম আরও বড়, আকর্ষণ আরও কম, পটাশিয়াম আরও বড়, আকর্ষণ আরও কম। ফলে এর আয়নীকরণ শক্তি বেশি, এর আয়নীকরণ শক্তি এর চেয়ে কম। এভাবে করে যত নিচে যাব আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। আজকে যে লেসনটি আমরা পড়লাম তার একটি সারসংক্ষেপ আমরা আলোচনা করি। আসো জেনে নেই। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। আমরা জানলাম পরমাণুর আকার ছোট হয়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই রাখলাম। পরবর্তীতে তোমাদের
পড়াবো যে দুটি বিষয়, সেটি হচ্ছে মৌলের ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা। তাহলে মৌলের ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমাদের সুস্থতা কামনায় আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।